আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য শিরোনামগুলো। আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম ওয়ানডে। স্থায়ী অধিনায়কত্বে মিরাজের যেটা প্রথম অ্যাসাইনমেন্ট। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে আফ্রিদাদের প্রতিপক্ষ শক্তিশালী মিয়ানমার। বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে 128, শক্তিশালী মিয়ানমারের র্যাঙ্কিং 55। মুস্তাফিজকে নিয়ে সতর্ক শ্রীলঙ্কা। পঞ্চপাণ্ডবের 18 বছরের যাত্রা শেষ হচ্ছে। জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন শিপন। আবারও অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ এ দল। কুড়িট নয়, বাড়ল টি2 মেয়াদ। বিস্তারিত জানার আগে আমরা প্রথমে শুরু করব ক্রিকেট নিয়ে। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ম্যাচটি আগামীকাল শুরু হচ্ছে এবং যেটা স্থায়ী অধিনায়ক মিরাজের প্রথম অ্যাসাইনমেন্ট। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে মিরাজ কোন পজিশনে ব্যাট করতে পারে এবং বাংলাদেশের সম্ভাবনাটা কত? প্রথমত হচ্ছে টেস্টে যেহেতু বাংলাদেশ সর্বশেষ টেস্টটা ইনিংস ব্যবধানে হেরেছে, তারা অবশ্যই চাইবে ওয়ানডেটা ভালো শুরু করতে, এবং সেই জায়গায় দুইটা সিগনিফিক্যান্ট বিষয় আছে। একটা হচ্ছে মিরাজের প্রথম ওয়ানডে, মানে অধিনায়ক হিসেবে, স্থায়ী অধিনায়ক হিসেবে। হ্যাঁ, মানে এইখানে মিরাজের জন্য একটা অভিষেকটা রাঙানোর বা নিজেকে স্মরণীয় করে রাখার একটা সুযোগ থাকবে, যে ম্যাচটা জিতে মানে স্মরণীয় করে রাখা। আর তাকে কোথায় খেলাবেন আসলে, তার পজিশন তো আসলে তাকে মিডল অর্ডারেই সাধারণত খেলানো হয়, কারণ আমাদের ওপেনিং এবং ওয়ান ডাউনে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান রয়েছেন। ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে মিরাজ তার পজিশনেই খেলবেন। তো আপনি একটু বলতে পারেন যে আসলে বাংলাদেশের এখন সর্বশেষ পরিস্থিতি কি আছে এবং শ্রীলঙ্কার শক্তিমত্তার জায়গাটা কোথায় আছে? আমরা যদি একটু বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা দেখি, লাস্ট সিরিজে কিন্তু 77 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিল নাজমুল হোসেন শান্ত, এবং এই সিরিজে তিনি ফিরেছেন। এবং আমরা যদি প্রথম দুজনের কথা বলি, এই সিরিজে কিন্তু আরেকজন নতুন আসছে মোহাম্মদ নাঈম শেখ, এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার কারণে এখন পর্যন্ত তিনি দলে। এখন মানে একটু চিন্তা করার বিষয়টা হচ্ছে বাংলাদেশের লাইন আপটা আসলে কেমন হবে। আমরা যদি ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমকে দেখি, তখন কিন্তু অটোমেটিকলি হয়তো মোহাম্মদ নাঈম শেখ আসবে, এবং মোহাম্মদ নাঈম শেখ যদি ওয়ান ডাউনে চলে আসে, তাহলে সেখানে নাজমুল হোসেন শান্ত আসতেছে। এরপরে হচ্ছে হয়তো মিরাজ আসতে পারে। এখন বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, এটা দেখেন আমরা এখন পর্যন্ত জানি আসলে ব্যাটিং লাইন আপটা কেমন হবে। যেটা গত 10-15 বছর আগেও মানে যেরকম একটা হজবর ব্যাটিং লাইন আপ ছিল, এখন কিন্তু আমরা সেই একটা জায়গাতে চলে আসছি। আপনি দেখেন, আপনি বাংলাদেশের একাদশটা সম্পর্কে ভালো করে মানে বলা যায় না, কারণ ওইখানে পরীক্ষিত পারফর্মার খুব কম। আর শ্রীলঙ্কা কিন্তু খুব দুর্দান্ত ফর্মে আছে। তবে আমরা যদি একটু ইতিহাসটা দেখি, শ্রীলঙ্কার সাথে এই পর্যন্ত বাংলাদেশ টোটাল 57 বার মুখোমুখি হয়েছে, যেখানে শ্রীলঙ্কার 43টা, হ্যাঁ, ওয়ানডেতে, যেখানে বাংলাদেশের জয় মাত্র 12টাতে। আমরা যদি আবার লাস্ট 9 ম্যাচের মানে ওয়ানডেটা অ্যানালাইসিস করি, তখন বাংলাদেশের কিন্তু জয়ের হারটা বেশি, বাংলাদেশের 5টা এবং শ্রীলঙ্কা সেখানে 4টা। তো সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। তবে যেহেতু খেলাটা শ্রীলঙ্কার মাঠে, আর শ্রীলঙ্কার বোলিং আপটা যথেষ্ট পরিমাণে স্ট্রং, তো সেক্ষেত্রে বোধহয় শ্রীলঙ্কা একটু এগিয়ে থাকবে। আমার মনে হয় সেই রকমটাই আশা করাটা উচিত হবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং 128, এবং যেখানে মিয়ানমার র্যাঙ্কিং হচ্ছে 55। তবে র্যাঙ্কিংয়ে যে সবকিছু না, সেটা কিন্তু আমরা গত ম্যাচে বাহরাইনের বিপক্ষে আমরা দেখেছি। বাহরাইনের র্যাঙ্কিং যেখানে 92, বাংলাদেশের র্যাঙ্কিং 128। তো সেক্ষেত্রে তাদেরকে 7-0 গোলের একটা ব্যবধানে উড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কালকে আসলে আমরা এরকম কিছু ঝলক দেখতে পাবো কিনা। কালকের ম্যাচটা আমি বলছি অলিখিত ফাইনাল। এই কারণেই বলছি যে তুর্কমেনিস্তান এখন 8 গোলে মিয়ানমারের কাছে হেরেছে প্রথম ম্যাচে, এবং তুর্কমেনিস্তান এই সি গ্রুপের সবচেয়ে দুর্বল দল। তো সেখানে ফেভারিট দুইটা দলকে ধরা হচ্ছে বাংলাদেশ আর মিয়ানমার। আর যেহেতু বাংলাদেশ এর আগে কখনোই এশিয়ান কাপে যায়নি, এবং এবারের সিনারিওটা কিন্তু একেবারেই আলাদা। আগের এশিয়ান কাপের বাছাইগুলোতে বাংলাদেশ সবসময় হারতো এবং বড় ব্যবধানে হারতো। এবার কিন্তু জয় দিয়ে শুরু করেছে এবং 7-0 গোলের বড় জয়। সো এবার আমরা আশা করতে পারি, প্রীতি ম্যাচগুলো কিন্তু জর্দান ইন্দোনেশিয়া দলের মতো ড্র করেছে। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দুর্দান্ত ফর্মে আছে, এবং আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এখন এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। আর মিয়ানমারের আসলে বলবো কি, ঘরের মাঠে যেহেতু খেলা, আর মিয়ানমারের সঙ্গে কিন্তু সর্বশেষ মুখোমুখিতে 2018 সালে যেটা অলিম্পিক বাছাই ছিল, 5-0 গোলে বাংলাদেশ হেরেছিল। তো সেই দল আর এই দলের ভিতরে একটু তো পার্থক্য আছে। আপনাকে মানতে হবে যে সেই আগের ঋতুপর্ণা এখনকার ঋতুপর্ণা এক না। আবার আগের মনিকা চাকমা, মারিয়ামান্দা এখন না, অনেক এক্সপিরিয়েন্সড হয়েছে, অনেক অভিজ্ঞ হয়েছে, এবং তাদের খেলার ধরনও পাল্টে গেছে। এবং কোচ কিন্তু আগে ছোটন ছিলেন, এখন পিটার বাটলার, এবং বাটলারের অধীনে আপনি যাই বলেন, বাংলাদেশ কিন্তু সাফল্য পাচ্ছে।
আমরা র্যাঙ্কিং এ সেটা প্রমাণ পাচ্ছি। সো আপনি মানে 90 মিনিটের ম্যাচটাকে উড়িয়ে দিতে পারবেন না। খেলাটা হবে হাড্ডাহাড্ডি, উপভোগ্য এবং সেয়ানে সেয়ানে। আমার মনে হচ্ছে মিয়ানমার ছেড়ে কথা বলবে না, বাংলাদেশও চোখে চোখ রেখে লড়াই করবে। আশা করি দর্শকরা এই কথার একটু ভালো করে খেয়াল রাখবেন। কালকে হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপের অলিখিত ফাইনাল। টাইমটা বলে দেন যে কয়টার সময়? সেটা হচ্ছে বাংলাদেশ সময় 3টা 30 মিনিটে খেলাটা শুরু হবে। এবং দেখা যাবে খেলা কোথায়, এবং খেলাটা দেখা যাবে পাইওয়ান ইউটিউব চ্যানেলে। ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে 4-3 গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। এবং এই সাথে সাথে একই দিন আসলে দুইটা ঘটনা ঘটেছে। ইন্টার মিলানকে কিন্তু দুর্বল ফ্লুমেন্স মানে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে। এবং সেখানে দেখলাম লাউতারো মার্টিনেজ একটু উত্তেজিত হয়ে বলেছেন যে কেউ যদি খেলতে না চান তাহলে সে দল ছেড়ে চলে যান। আসলে এই বিষয়টা কিভাবে দেখতেছেন? আসলে হয়, একটা বড় দলে যখন বড় তারকা থাকে এবং তার সহযোগীরা যদি তাকে সেইভাবে কপ আপ না করতে পারে বা তাকে যদি সহযোগিতা না করতে পারে বা সঙ্গত দিতে না পারে, তাতে হয় কি যে দলের রিদমটা নষ্ট হয়। আপনি দেখেন বড় তারকা লাউতারো মার্টিনেজ, তিনি হচ্ছে বিশ্বকাপ জয়ী একজন ফুটবলার, আর্জেন্টিনার ওয়ান অফ দ্য বেস্ট 11-এ সবসময় থাকেন এবং সবসময় কিন্তু লিওনেল স্কালোনি কিন্তু সবসময় তাকে অটোমেটিক চয়েসেই রাখেন। তো এই ফুটবলার যখন ক্লাব ফুটবলে খেলতে গিয়ে দেখেন যে তার সতীর্থরা আসলে ওই মানের না, তখন তার আক্ষেপটা হওয়াটাই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। এবং বড় মঞ্চে তিনি একবার পারফর্ম করতে পারেননি। আপনি জানেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু পিএসজির কাছে হেরেছে এবং এখানে এসেও কিন্তু ওই একই অবস্থা হলো। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন, ইন্টার মায়ামির হয়ে যখন আমরা মেসির খেলা দেখি তখন কিন্তু দেখি যে মেসি আসলে তার সতীর্থদেরকে বলে দিচ্ছে এখানে পাস দাও বা এখানে পাস দাও। এখন আরেকটা গুঞ্জন শুনতেছি যে মেসি ওনাকে ক্লাব ছেড়ে দিতে যাচ্ছে। এখনো বলা যাচ্ছে না, তবে হ্যাঁ এটা তো রিউমার সবসময় থাকে যে বড় ক্লাবগুলো থেকে, বড় দলগুলো থেকে বড় তারকা সরে যাবে। তো এখনো আমরা আনুষ্ঠানিকভাবে যেহেতু কিছু পাইনি বলতে পারছি না, তবে হয়তো মেসি এই ক্লাব ছাড়তেও পারে। আমরা জানি যে 14টি দেশ থেকে 48 জন ফুটবলার শেষ পর্যন্ত ট্রায়াল দিতে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে এসেছে এবং সেইখানে এখন পর্যন্ত মানে কারা মানে হচ্ছে চূড়ান্ত পর্বে বা যাদেরকে সিলেক্ট করলে এরকম কিন্তু কোনো নিউজ আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনার কাছে যে লাস্ট কোন আপডেট থেকে থাকে? সর্বশেষ আজকে বাফুফে একটা সংবাদ সম্মেলন করেছে, ওই সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। গতকাল তো মাঠের ভিতরে প্রচুর দর্শক ঢুকে পড়ায় আসলে ওইভাবে কথা বলা যায়নি এবং আজকে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে আদৌ কাকেও নেবে কি নেবে না। আমরা কিন্তু বারবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিলাম যে আপনারা কতজন ফুটবলারকে সিলেক্ট করেছেন, তারা কিন্তু স্পষ্ট করে কোনো সংখ্যা বলেননি। তারা কিন্তু টেকনিক্যালি এড়িয়ে গেছেন এবং বলা যায় প্রবাসী ফুটবলারদের মানে অপেক্ষাটা বাড়ছে। কেন অপেক্ষাটা বাড়ছে? তাদেরকে বলা হয়েছে যে তোমরা বাফুফের টেকনিক্যাল কমিটির সঙ্গে যোগাযোগ রাখো, আমরা তোমাদের বায়োডাটা বা সিভি রাখলাম এবং তোমাদের যে ইভ্যালুয়েশন যেটা বারবার বলে আসছে সেগুলো রাখলাম এবং আমরা আমাদের সামনে যে অনূর্ধ্ব 23 দলের যে এফসি বাছাই আছে সেখানে জুলাইয়ের শেষ দিকে হয়তো ক্যাম্প শুরু হবে, সেখানে হয়তো কাউকে ডাকতে পারে, ডাকলে হয়তো দেখবেন এই টাইপের কথাবার্তা বলছে। এবং আমার কাছে ওইটাই মনে হয়েছে যে তারা আসলে স্পষ্ট করে বলতে পারছেন না বা চাইছেন না যে এমন কোনো ফুটবলার আসেনি যাকে আমি অবভিয়াস চয়েস বা এমন 5টা ফুটবলারকে আমি নিতে পারি এখনই। ওই নেওয়ার সাহসের জায়গাটা তারা করতে পারছেন না বলে তারা ডাকেননি, কারণ এই টেকনিক্যাল কমিটিটা খুবই স্কিল্ড এবং খুবই দক্ষ। তারা কিন্তু এটা বলছেন যে আমাদের এই বিদেশি ফুটবলারদের হাইপের কারণে যেন দেশিরা বঞ্চিত না হয়। খুবই ভালো কথা বলেছেন যে আমি হাইপ শুনে হাইপোথেটিক্যাল একটা প্লেয়ারকে নিয়ে একটা দেশি ফুটবলারকে ওই পজিশনে বঞ্চিত করলাম, এটা আমরা করতে চাই না। কোয়ালিটিতে যদি দেশি বা বিদেশি অর্থাৎ প্রবাসী অথবা লোকাল যে কোনো ফুটবলার যদি কোয়ালিটিতে ভালো হয় অবভিয়াসলি সেই ফুটবলার একাদশে সুযোগ পাবে, এটাই তাদের কথা এবং তারা এটাই মানে পার্সোনাল মতামত সেটা হলো যে কোনো কারণে যদি আমরা 11 জন সিলেক্ট করি প্রবাসী ফুটবলার এবং আমরা বাংলাদেশ থেকে যদি 11 জন সিলেক্ট করি আন্ডার 17, 19 বা হচ্ছে 23, তখন দুটা ম্যাচ হলে কিন্তু আমরা দুই দলের একটা ভালো প্লেয়ার খুঁজে পাওয়া যাবে যে এই দুইটা দলের মধ্যে 3 ঘন্টা করে যখন একটা খেলা হবে তখন কিন্তু আসলে বোঝা যাবে যে 2টা বা 3টা ম্যাচ করে খেললে তখন কিন্তু একটা ভালো প্লেয়ার মানে বের হয়ে আসবে। এই ধরনের মানে কোন উদ্যোগ কিন্তু আমি বাফুফের মধ্যে দেখতে পাচ্ছি না। তারা এই ধরনের কিছু বলেননি, তবে তারা বলেছেন তারা খেলাটা যেন কন্টিনিউ করে লিগে বা অন্য কোনো টুর্নামেন্টে যেখানেই সেখানে খেলাটা তারা কন্টিনিউ যেন করতে থাকে এবং ওই খেলাই হতে পারে সে তাকে আরও নিজেকে উন্নত করলো, ডেভেলপ করলো, স্কিলটা ডেভেলপ করলো এবং ওই ফুটবলার যদি ভালো কোনো গোল দেয় বা ভালো কোনো পাস দেয় বা ভালো কোনো ড্রিবল করে ওই ভিডিও ক্লিপিংসটা যদি বাফুফেকে আবার পাঠায়, মানে পাঠাতে বলেছে,
তাহলে তারা হয়তো আবার নতুন করে সেই প্লেয়ারকে নিয়ে বা সেই ফুটবলারকে নিয়ে কনসিডার করবে। মানে প্রক্রিয়াটা এরকম যে আমি তোমাকে ছেড়েও দিচ্ছি না, আবার তোমাকে নিতেও চাচ্ছি না, কিন্তু তুমি আমাদের রাডারের ভিতরে ঢুকে গেছো, কোনো না কোনো সময় হয়তো তোমাকে আমি বাফুফের কোনো না কোনো টিমে একপ করে দেবো। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।